আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ উচ্চতর গণিতে দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতির সর্বশেষ অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কে আমরা বিশেষ কিছু নিয়ম শিখব, সুতরাং প্রত্যেক শিক্ষার্থী আমরা খুব ভালো করে মনোযোগ সহকারে এই নিয়মগুলা এখান থেকে শিখে নিব এবং পরবর্তীতে অঙ্কে আমরা এগুলা চেষ্টা করব। এখন দেখি এখানে কি বলছে যে চারটা সমীকরণ উল্লেখ করে দেওয়া আছে। এখানে সমীকরণগুলো কেমন, সবগুলোরে x এবং y প্রত্যেক পদেরই মাত্রাগুলো 1, তার মানে এগুলো হচ্ছে সরল রেখার সমীকরণ। কিসের সমীকরণ? এগুলো সরল রেখার সমীকরণ। এই সরল রেখার সমীকরণগুলো থেকে আমাদের বলছে যে প্রথম এবং দ্বিতীয় সমীকরণের ছেদ বিন্দু নির্ণয় করো। ছেদ বিন্দু কিভাবে পাওয়া যায় সেটা আগে জানতে হবে আমাকে। আমরা অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন পদ্ধতিতে এরকম সমীকরণ জোটের অনেক সমাধান আমরা করছি। এই সমীকরণ জোটের সমাধান বের করার যেভাবে যে সমাধানটা আসে, এই সমাধানটাই হচ্ছে ওই সমীকরণ দুইটার হচ্ছে ছেদ বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে ছেদ করতেছে ওই বিন্দুটাই হচ্ছে সমীকরণ জোটের সমাধান। তার মানে আমাকে বলছে প্রথম ও দ্বিতীয় সমীকরণের ছেদ বিন্দু নির্ণয় করো। এর কথার অর্থ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সমীকরণের সমাধান নির্ণয় করো। তাহলে ক নম্বরে আমরা সমাধান বের করব। তাহলে প্রথম সমীকরণটা কি দেওয়া আছে এখানে? প্রথম সমীকরণ y = x + 3, দ্বিতীয় সমীকরণ y = x - 3। এখন সমীকরণটা হচ্ছে 1, সমীকরণ হচ্ছে 2। ঘটনা হচ্ছে 1 এবং 2 নং সমীকরণ যদি অপনয়ন করতে যায় তাহলে কি দাঁড়ায়? তাহলে 1 - 2। তাহলে দেখা যাচ্ছে যে y x + 3 y x - 3। একটা জিনিস খেয়াল করুন যে y শূন্য হয়ে গেল, x টাও শূন্য হয়ে গেল, +3 + 3 + 6 হয়ে গেল। এখানে কোনো চলকেই উপস্থিত থাকতেছে না, তাহলে এটার কি সমাধান পাওয়া সম্ভব? সুতরাং এটার কোনো সমাধান থাকবে না। আমরা কিভাবে বুঝবো কোনো সমীকরণের কোনো সমাধান থাকবে না? দেখি, লিখি যে 1 নং সমীকরণের ঢাল। আচ্ছা, ঢাল কিভাবে বের করবে? দেখি আগে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতিতে আগে আমাকে জানতে হবে ঢাল নির্ণয় করা। তাহলে ঢাল কিভাবে পাওয়া যায়? যেমন ধরো ax + by = c, এই সমীকরণের ঢাল বের করব। যেমন ধরো by c আছে, এই x এই পাশে গেলে হচ্ছে -x। b দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এই পাশে b টা ভাগ হলে আর b টা থাকবে না, c এর সঙ্গে b ভাগ করব, -a এর সঙ্গে b ভাগ করব x। মনে রাখতে হবে y এর মান বের করার পরে x এর যে সহগটা থাকে, মানে x এর যে সাথীটা থাকে, এটাকে আমরা ঢাল বলব। এভাবে যদি দেখি আমরা, তাহলে 1 নং সমীকরণের ঢালটা কত আছে? 1 নং প্রথম সমীকরণ প্রথম সমীকরণটা দাঁড়াচ্ছে কত? y 3x + 3 এত প্রথম সমীকরণের ঢাল। দেখো x এর সাথে কত আছে? y এর মান বের করার পরে x এর সাথে আছে 1, সুতরাং এর ঢাল 1। আর দ্বিতীয় সমীকরণ কত? y
x মাইনাস 3। এখানেও দ্বিতীয় সমীকরণের ঢাল কত? ঢাল 1। আমরা জানি ঢাল যদি একই হয় তাহলে রেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। এই রেখাগুলোর কোনো ছেদ বিন্দু পাওয়া যায় না, সুতরাং এদের কোনো সমাধানও থাকবে না। যেহেতু 1 ও 2 নং সমীকরণের ঢাল সমান, সুতরাং সমীকরণ দ্বয়ের কোনো ছেদ বিন্দু নেই। সমীকরণ দ্বয় সমান্তরাল। দ্বয় সমান্তরাল। আর সমান্তরাল সমীকরণের কোনো ছেদ বিন্দু থাকে না, সুতরাং সমীকরণ দ্বয়ের ছেদ বিন্দু নেই। আর এভাবে এখানে যেহেতু কোনো চলকেই থাকতেছে না, x আর y এর মান কোনো পাওয়াই যাচ্ছে না, সুতরাং সমীকরণ দ্বয়ের কোনো ছেদ বিন্দু নেই। কোনো ছেদ বিন্দু নেই। তাহলে এভাবে আমরা সমীকরণ দ্বয়ের ছেদ বিন্দু এই দুটো সমীকরণের মধ্যে পেলাম না। এরপরে বলছে চারটি দ্বারা গঠিত চতুর্ভুজ অঙ্কন করো। তাহলে আমাদের এই চারটা সমীকরণ দ্বারা যেহেতু চারটা রেখা তৈরি হবে, চারটা রেখা দিয়ে আমাদের চারটা বাহু দিয়ে একটা চতুর্ভুজ পাওয়া যায়। এই চতুর্ভুজটা তৈরি করতে হবে, অঙ্কন করতে হবে। অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদের চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো জানতে হবে, অর্থাৎ রেখাগুলোর ছেদ বিন্দু জানতে হবে। এখন হচ্ছে 1 নং সমীকরণ। এই সমীকরণের ঢাল কত আমরা একটু রাফ করে দেই। এই সমীকরণের ঢাল হচ্ছে 1। দেখি সমীকরণগুলো কি দেওয়া আছে। y equal x plus 3, y equal x minus 3, y equal minus x plus 3, y equal minus x minus 3। এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাচ্ছে প্রত্যেকটাতে y এর মান বের করাই আছে এখানে আমাদের, সুতরাং এখান থেকে ঢাল বের করাটা খুব সহজ হয়। x এর সহগগুলো এখানে হচ্ছে ঢাল, x এর সহগ এখানে কত 1, এর ঢাল হচ্ছে 1 নং সমীকরণের ঢালটা পাচ্ছি আমরা 1, রাফ করতেছি। আর 2 নং সমীকরণের ঢালটাও পাচ্ছি আমরা 1। 3 নং সমীকরণের ঢাল পাচ্ছি আমরা x এর সহগ -1। 4 নং সমীকরণের ঢালটা আমরা কি পাচ্ছি -1। একটা জিনিস খেয়াল করো, আমরা জানি সমান ঢাল বিশিষ্ট সমীকরণগুলা কখনোই পরস্পরকে ছেদ করবে না, কারণ এদের ছেদ বিন্দু পাওয়া যাবে না। কারণ হচ্ছে এরা পরস্পর সমান্তরাল হয়ে থাকে। কাজেই এটার ঢাল 1, এটার ঢাল 1, এই দুটো রেখা পরস্পর সমান্তরাল হয়ে আছে। এই দুটো রেখা কখনো কোনো ছেদ বিন্দু পাওয়া যাবে না, সুতরাং এই দুটো রেখা পরস্পরকে ছেদ করতেছে না। অর্থাৎ এই দুটো রেখা ছেদ না করলে আমরা এটার সঙ্গে করতে পারবে, কারণ এটা +1, এটা -1, আবার এটার সঙ্গে করতে পারবে। আচ্ছা, তাহলে 1 নং এবং 3 নং সমীকরণে আমরা সমাধান বের করতে পারবো বা ছেদ বিন্দু বের করতে পারবো। তাহলে দেখি 1 ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে হচ্ছে y x plus 3, y minus x plus 3। তাহলে y আর y যোগ করলে আমরা পাচ্ছি 2y, 3 এদিকে পাচ্ছি 6। অর্থাৎ y এর মান 2 এর পাশে দিলে ভাগ হবে, 6 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 3। y এর মান পাচ্ছি আমরা 3। 1 এবং 3 নং যখন সমাধান করতেছি তখন y এর মান পাচ্ছি 3। সেখান থেকে আবার x এর মানটাও বের করার চেষ্টা করি।
এখানে যে 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে আমরা কি পাবো, y এর মান 3, x এর মান হচ্ছে বের করব প্লাস 3, উভয় পক্ষে 3 3 কাটা গেলে x এর মান 0, x এর মান আমাদের 0 বের হয়ে গেল। তাহলে x এর মান 0, y এর মান 3, এটা হচ্ছে সমাধান, অর্থাৎ সেট বিন্দু। কোন দুইটা সমীকরণের সেট বিন্দু, 1 এবং 3 এর। তাহলে 1 ও 3 নং সমীকরণের সেট বিন্দু কত পেলাম আমরা, 1 ও 3 নং সমীকরণের সেট বিন্দু, x এর মান 0, y এর মান 3। এরপরে আমরা এখন বের করব যে দেখা যাচ্ছে যে 1 নং সমীকরণটা আর কার সঙ্গে সেট বিন্দু পাওয়া যাচ্ছে, 4 নং এর সাথে। তাহলে 1 আর 4 নং সমীকরণের সমাধান বের করব আমরা। তাহলে 1 ও 4 নং সমীকরণ যোগ করে পাই 1 নং সমীকরণ হচ্ছে y x plus 3, 4 নং হচ্ছে -x - 3। যোগ করলে পাচ্ছি এদিকে 2y, x x কাটা গেল, 3 3 কাটা গেল, এপাশে 0, তার মানে y এর মান 0, y এর মান 0। এখন y এর মানটা 1 এবং 4 এর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসাই। 1 নং সমীকরণে y এর মান 0 বসালাম, তারপরে হচ্ছে x, তারপরে হচ্ছে প্লাস 3, তাহলে x এর মান আমরা পাচ্ছি -3। তাহলে x এবং y এর মান পেয়ে গেছি। এই x y এর মান কোন দুটো সমীকরণ থেকে পাইছি আমরা, 1 এবং 4 থেকে। সুতরাং 1 ও 4 নং সমীকরণের ছেদ বিন্দু x এর মান -3, y এর মান 0। x এর মান -3, y এর মান 0। এখন ঠিক অনুরূপভাবে আমরা বাকিগুলোও বের করব। দেখি এরপরে তাহলে কি পাবো, যে 1 নং সমীকরণ দিয়ে যে দুটাকে ভাগ করা গেল, মানে ছেদ বিন্দু বের করা গেল, যে দুটোর সাথে ছেদ করবে সেই দুটো আমরা বের করছি। এবার 2 নং দিয়ে বের করি, 2 নংটাও ছেদ করবে এর সাথে এবং এর সাথে। ঠিক একই ভাবে আমরা বের করব এটা, যে 2 এবং 3 নং সমীকরণ সমাধান করে পাই একই ভাবে 2 ও 3 নং সমীকরণের ছেদ বিন্দু কিভাবে পাবো আমরা, 2 আর 3 মুখে মুখে করার চেষ্টা করি। এই দুটো যদি যোগ করি তাহলে এটা কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে y এর মান কত, 0, y এর মান 0। এরপরে আমরা যদি x এর মান বের করার চেষ্টা করি, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে x এর মান হবে 3, তাহলে হচ্ছে 3 0। ঠিক একই ভাবে আবার 2 ও 4 নং সমীকরণের ছেদ বিন্দু এটা কিভাবে পাওয়া যাবে, 2 আর 4 এর মধ্যে সমাধান করি। যদি এই দুটো যোগ করি তাহলে দেখা যাচ্ছে x আর x কাটা যাবে, শুধু y এর এদিকে থাকতেছে কত, y আর y 2y, x কাটা গেল, 3 আর -3 -6, তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে পাবো আমরা -3। y এর মান হচ্ছে -3, y এর মান যদি -3 এখানে বসাই, -3 কেটে গেলে x এর মানটা হবে 0, তাহলে হচ্ছে 0 -3। আমরা যে ছেদ বিন্দুগুলো থেকে সমাধান বের করে আমরা যে বিন্দুগুলো পেলাম 4টা, এই 4টা বিন্দু দিয়ে আমরা এখন একটা চতুর্ভুজ তৈরি করব। কিভাবে, ছক কাগজ নিয়ে আমরা একটা ছক কাগজ যদি নিই, আমরা জানি এই বরাবর অনুভূমিক যে অক্ষটা সেটা হচ্ছে x অক্ষ, আর উল্লম্ব অক্ষটা এটা হচ্ছে y অক্ষ। y অক্ষের এটা x অক্ষের এটা ঋণাত্মক দিক, এটা ধনাত্মক দিক, y অক্ষের এটা ঋণাত্মক দিক, এটা হচ্ছে ধনাত্মক দিক। এখন প্রথম বিন্দুটা আমরা কত পাইছি, প্রথম বিন্দুটা পাইছি আমরা x এর মান 3
3, x এর মান 0, y এর মান 3 পাইছি। তো x এর মান 0 তার মানে কি x এর মান এদিকেও যাবে না এদিকেও যাবে না, y এর মান কত পাইছি 3, প্লাস 3 মানে উপরের দিকে 1 2 3, এই বিন্দুটাকে বলতে পারি আমরা 0 3, এটা প্রথম বিন্দু ছিল আমাদের। এরপরে y এর দ্বিতীয় বিন্দুটা দেখি। দ্বিতীয় বিন্দু কত আসছে আমাদের -3 0। -3 হচ্ছে প্রথমটা হচ্ছে x এর মান, তাহলে x এর মান মাইনাসের দিকে 3 ঘর 1 2 3, আর y এর মান বলছে 0, তার মানে y অক্ষটা হচ্ছে উল্লম্ব বরাবর, উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তার মানে বিন্দুটা এখানে, এটা হচ্ছে -3 0। এরপরে তৃতীয় বিন্দু বলছে x এর মান 3, y এর মান 0। x এর মান 3 মানে এই ধনাত্মক দিকে 1 2 3 ঘর, y এর মান 0, 0 মানে কি উপরের দিকেও যাবে না নিচের দিকেও যাবে না, তার মানে এই বিন্দুটা হচ্ছে 3 0 বিন্দু। তারপরের বিন্দু হচ্ছে 0 3, x এর মান 0, তার মানে এদিকেও যাবে না এদিকেও যাবে না, x হচ্ছে 0, আর y এর মান হচ্ছে -3 মানে নিচের দিকে কত ঘর 3 ঘর 1 2 3, এই বিন্দুটা হচ্ছে আমাদের 0 3। এই বিন্দুগুলো যদি যোগ করে দিই তাহলে একটা চতুর্ভুজ পাওয়া যাবে। এই যে এই চতুর্ভুজটা পেলাম। বলছে সমীকরণ 4টি দ্বারা গঠিত চতুর্ভুজটি অঙ্কন করো। চতুর্ভুজটি অঙ্কন হয়ে গেছে, আমরা চতুর্ভুজটি অঙ্কন করেছি। এবার হচ্ছে 3টি ভিন্ন পদ্ধতিতে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই স্থানাঙ্কগুলা থেকে আমাদের 3টা ভিন্ন পদ্ধতিতে আমরা এর ক্ষেত্রফলটা বের করব। খ নাম্বারের এখান থেকে শেষ হয়েছে, এবার গ নাম্বারে এই ছকটা আবার অঙ্কন করব আমরা। অঙ্কন করে চতুর্ভুজের 4টি বিন্দুগুলোর নামগুলো আমরা ধরে নিব। ধরি চতুর্ভুজের 4টি বিন্দু, এক হচ্ছে a, প্রথম বিন্দুটাকে a ধরি আমরা, যেটা হচ্ছে 0 3। দ্বিতীয় বিন্দু b ধরি, দ্বিতীয় বিন্দু হচ্ছে -3 0। তৃতীয় বিন্দু এটা ধরি, এটা a ধরছি, এটা b, আর এটাকে c ধরে নাও, তাহলে হচ্ছে c হচ্ছে 0 3। এরপরে পরের বিন্দুটা হচ্ছে 3 0, অর্থাৎ এটাকে d ধরি, 3 0, এই বিন্দুটাকে d ধরলাম। 4টা বিন্দু। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম পদ্ধতিটা অনুসরণ করি। প্রথম পদ্ধতিতে এর ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার জন্য এর বাহুগুলো আগে বের করি। তাহলে বাহু AB বাহুর মাপটা দেখি। A থেকে B বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি দৈর্ঘ্য বের করার নিয়ম x গুলোর পার্থক্য এর উপর হোল স্কয়ার। তার মানে 0 থেকে এটা বিয়োগ করলে 0 +3 তার উপর হোল স্কয়ার, তারপর সূত্রের প্লাস, এরপর y গুলোর পার্থক্য। তাহলে y গুলোর পার্থক্য করতে চাইলে এখানে 3 এখানে 0, তাহলে 3 - 0 এর উপর হোল স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি যে এখানে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার করলে আমরা 9 পাবো, এখানেও 9 পাবো, 9 আর 9 এ 18, 18 কে ভাঙলে আমরা পাবো 3√2 একক। অবশ্যই একক উল্লেখ করব যেহেতু বাহু পরিমাপ করতেছি। এরপরে বিসি বাহুটা বের করি। বিসি বাহু অর্থাৎ বি থেকে সি এর দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে x গুলোর পার্থক্য করি আগে, তাহলে -3 থেকে 0 হোল স্কয়ার প্লাস, আবার 0 থেকে -3 করলে -+3 হয়ে যাবে। ঠিক এটার মানও আসবে 3√2 একক। এরপরে BCD বাহু দৈর্ঘ্য বের করি। 0 থেকে 3 বিয়োগ, তাহলে 0 - 3, -3 থেকে 0 বিয়োগ, এটার মানও আসতেছে 3√2 একক। এরপরে a থেকে d এর দূরত্ব বের করব। 0 থেকে 3 বিয়োগ, 0 - 3,
3 থেকে 0 বিয়োগ, এটাও 3√2 একক আসবে, কারণ একই মান প্রত্যেকটা। এখন দেখি যে প্রত্যেকটা বাহুর মান সমান। কোনো চতুর্ভুজের 4টা বাহু সমান হলে সেটা হতে পারে বর্গ, সেটা হতে পারে রম্বস। এখন আমরা যাচাই করতে হবে সেটা বর্গ কিনা রম্বস কিনা। সেটা যাচাই করা যাবে তাদের কর্ণের দৈর্ঘ্য দিয়ে। তাহলে কর্ণ একটা হচ্ছে AC, কর্ণ AC। তাহলে এগুলোর পার্থক্য করি, x গুলোর পার্থক্য করি, 0 - 0 হোল স্কয়ার, তারপর হচ্ছে 3 - 3 3 -3 করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ভিতরে 3 আর 3 6 একক, স্কয়ার রুটে কাটা গেলে 6 একক হবে। আবার আরেকটা কর্ণ আছে B থেকে D। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যে 3 থেকে 3 বিয়োগ করলে পাবো 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার, 0 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি 0 - 0 হোল স্কয়ার, 3 আর 3 যোগ করলে হচ্ছে 6x স্কয়ার, আর 0 উপরে স্কয়ার করলে 0ই হয়, স্কয়ার রুটে এখানে কাটা গেল 6 একক। দেখা যাচ্ছে কর্ণগুলো সমান। কোন রম্বসের কর্ণগুলো যদি সমান হয় সেই রম্বসটাকে বলা হয় বর্গ। সুতরাং যেহেতু এখানে লিখতে পারি, যেহেতু বাহুগুলো পরস্পর সমান আসছে, বাহু একটা হচ্ছে AB, BC, CD, AD, বাহুগুলো পরস্পর সমান, এবং কর্ণ দুইটা হচ্ছে একটা AC আর একটা হচ্ছে B। সুতরাং ABCD একটি বর্গ। আর বর্গের ক্ষেত্রফল পাওয়া যায় বাহু স্কয়ার। ABCD বর্গক্ষেত্রে বা বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। একটা বাহু ছিল AB, এর উপরে স্কয়ার করলে আমরা এর ক্ষেত্রফলটা পাবো। বাহুটা ছিল 3√2, 3 এর উপরে স্কয়ার করলে পাচ্ছি 9, আর 3 এর উপরে স্কয়ার রুটে কাটা যায় 2 হচ্ছে, 9 আর 2 গুণ করলে 18 বর্গ একক। প্রথম পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল বের করলাম। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে আসি। দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা বের করতে চাই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করব আমরা। দ্বিতীয় পদ্ধতি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে আমরা জানি বর্গের কর্ণগুলা দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্র তৈরি করে, অর্থাৎ এই পাশে যতটুকু ক্ষেত্রফল থাকবে ওই পাশেও ঠিক ততটুকু ক্ষেত্রফল থাকবে। সুতরাং আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে যদি 2 গুণ করি তাহলে বর্গের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এখন দেখি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি একটা হাফ নিতে হয়, তারপরে পরপর বিন্দুগুলা আমাদের বসাতে হয়। A বিন্দুটা কি আছে 0 3, এরপরে B বিন্দু কি আছে -3 0, C বিন্দু আছে 0 -3। মনে রাখতে হবে আমাদের যে বিন্দু থেকে শুরু হয় ওই বিন্দু থেকেই ঘুরে ঘুরে আবার ওই বিন্দুতে আসতে হবে, তা না হলে ক্ষেত্রফল বের হবে না। সুতরাং আবার প্রথম বিন্দুটা বসাতে হবে 0 3। এর ক্ষেত্রফলটা বের করে নিই আমরা। তাহলে হাফ, নিয়মটা হচ্ছে এই কোণাকোণি গুণ করব আগে। তাহলে এটা গুণ করলে পাচ্ছি আমরা 0 0 0, -3 আর -3 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং 3 3 গুণ করলে পাচ্ছি 9, আর এটা গুণ করলে পাচ্ছি 0, সূত্রের মাইনাস। এরপরে তার বিপরীত দিকে গুণগুলো করি, নিচ থেকে উপরের দিকে। 3 আর -3 গুণ করলে -9, 0 0 গুণ করলে 0, -3 আর 0 গুণ করলে 0, হাফ 9, এরপর থাকতেছে মাইনাস, আবার থাকতেছে -9, তারপরে পাচ্ছি হাফ 9 আর 9, এটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 18 হচ্ছে। মডের ভিতরে আমরা পাচ্ছি 18। আমরা এই মড চিহ্নটা তুলে দেই, তাহলে হাফ
প্লাস 18 কাটাকাটি করলে পাবো আমরা 9 বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 গুণ করলে আমরা ওই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা পেয়ে যাব, কারণ চতুর্ভুজটা ছিল একটি বর্গ। তাহলে ABCD বর্গের ক্ষেত্রফলটা কিভাবে পাবো আমরা? ABCD বর্গের ক্ষেত্রফল 2 ইনটু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে 2 ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ছিল 9 আর 2 গুণ করলে পাচ্ছি 18 বর্গ একক। দেখো পদ্ধতি আমাদের ভিন্ন হতে পারে, মানটা একই আসবে বারবার, যতবারই করি না কেন, যে পদ্ধতিতেই করি না কেন। দুইটা পদ্ধতি গেল, এরপরে আমরা তৃতীয় পদ্ধতি ফলো করব। তৃতীয় পদ্ধতিটা এভাবে করব, ABC এবার 4টা ডি এর ক্ষেত্রফল, ঠিক একই নিয়ম অনুসরণ করব আমরা। যে 3 প্রথম বিন্দু A, দ্বিতীয় বিন্দু হচ্ছে -3 0, তৃতীয় বিন্দু হচ্ছে 0 -3, চতুর্থ বিন্দু হচ্ছে 3 0। আবার পূর্বের বিন্দুতেই ফিরে আসতে হবে, পূর্বের বিন্দুটা হচ্ছে 0 3। এটার ক্ষেত্রফলটা এবার আমরা বের করব ঠিক আগের মতো করেই। হাফ কড়াকড়ি গুণ করি এগুলা, তাহলে 0 আর 0 গুণ করলে 0, -3 প্লাস 9, 0 0 গুণ করলে 0, 3 3 9। এই পাশের গুণগুলা শেষ হলো। এরপরে নিচ দিক থেকে উপরের দিকে অর্থাৎ এই দিকে এই গুণগুলা করবো আর কি, সূত্রের মাইনাস দিয়ে তারপর। তাহলে 3 আর 3 গুণ করলে 9, সূত্রের প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। অনুরূপভাবে 0 0 0, -3 প্লাস 3 প্লাসে মাইনাসে -9, তারপরে 0, এই গুণটা শেষ হলো। হাফ, এখানে 9 আর 9 এ 18, আবার মাইনাস 9 আর 9 এ -18। এরপরে তাহলে আমরা করতে পারছি উপরে, দেখি হাফ 18, আর এটা হচ্ছে মাইনাসে প্লাস 18, 36, হাফ মড তুলে দাও, এটা কাটলে পাচ্ছে 18 বর্গ একক। ঠিক এই 3 পদ্ধতিতে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করা শেষ করলাম। এটা হয়ে গেল তৃতীয় পদ্ধতি। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ্য বইয়ের যে বাকি যে শেষের দিকে যে সৃজনশীল দুইটা আছে, এই দুইটা অঙ্ক আমাদের হোমওয়ার্ক হিসাবে প্রত্যেক শিক্ষার্থীরা 2 দিনের মধ্যে করে জমা দিবে, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।